তো আমি বুঝতে পারছি যে ফোনটা কোত্থেকে আসে। তারপর 2-3 মিনিট পর হয়তো বা আম্মু ওদিকে গেছে, কাজের মধ্যে গেছে, তখন হয়তো বা ফোনটা আমি ধরলাম, তখন বুঝছি যে কে ফোন করছে। এরকম অনেক হয়েছে। হ্যাঁ, আমি খাদ্যমন্ত্রী বলছি, বা আমি ভূমিমন্ত্রী বলছি, এরকম। ও সবচেয়ে বেশি বলতে আমি ধর্মমন্ত্রী বলছি। এখন ল্যান্ডফোনের সময় তো সেলফোন ছিল না, তো এই ইঙ্গিতগুলো বোঝা যেত। তো একটা পর্যায়ে যেটা হয় যে দেখা না হলেও ফোনে কথাটা কন্টিনিউ হতো, এবং সেগুলো খুব হাস্যকর কথা। এগুলো আমার ধারণা পৃথিবীর কোনো মানুষ মানে আবেগ আপ্লুত হয়ে কখনো বলেনি। সেটা হচ্ছে, তারপর ভাত খেয়েছো দুপুরে? জি ভাত খেয়েছি। কি দিয়ে খেয়েছো? এই তো মাছ। কি মাছ ছিল? কই মাছ। ও কাটা বাছতে পারো? কিরকম, বেশি কাটা ছিল না অল্প কাটা ছিল? ঝোলটা কি বেশি পাতলা ঝোল ছিল না মাখা মাখা ঝোল ছিল? আমাদের বেশিরভাগ ফোন কনভারসেশন ছিল এরকম, মিনিংলেস কনভারসেশন। হ্যাঁ, কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল না ওই মিনিংলেস কনভারসেশনের মধ্যে? সত্যি বলছি, আমি একদম বিয়ে করব যখন আমরা ডিসিশন নেই 2004-এ, বিয়ে করার মাত্র 3 মাস আগে, তার আগ পর্যন্ত বিয়ে করব এরকম ডিসিশন না। আমি কখনো আমি ভালোবাসি এই কথাটা আমি কখনো বলিনি। হ্যাঁ, ভালোবাসি টাইপের কথাই আসলে কখনো বলা। তারপর একটা সময়ে উনি শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রটি করবেন, এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের সময় তিনি অনুরোধ করলেন যে আমি প্রথম ছবির পর একটা গ্যাপ নিয়ে একটা ছবি করছি, এবং এই ছবিটাতে আমি চাই তুমি অভিনয় করো। এবং এই একটা জায়গা যদি বলি, আমার অভিনয়ের আকাঙ্ক্ষার তো অবশ্যই ছিল, যে কোনো অভিনেতারই থাকে। তারপরেও মাঝখানে অনেকগুলো কাজ করিনি, কিন্তু সেই কাজ না করায় যে যোগাযোগ হয়নি তা তো না, যোগাযোগ তো ছিল। তা আমি আবার সিদ্ধান্ত নিলাম যে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কাজ করব। এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র যখন আমরা করা শুরু করেছি, তখন বন্যার সময় ছিল। তখন আসলে হুমায়ুন আহমেদ বাড়িতেই থাকতেন না। হুমায়ুন আহমেদ থাকতেন তখন উত্তরায় একটা বাসা ভাড়া করে থাকতেন। হয়তোবা এটা কেউ জানে না, সেই সময় যারা হুমায়ুন আহমেদের নাটকে কাজ করেছেন তারা জানেন, উনি উত্তরে একটা বাসায় থাকতেন। তো শ্রাবণ মেঘের দিনের কাজ করতে যাওয়ার সময় তখন আমাদের কাজের ধারাবাহিকতাটা আবার নিয়মিত হলো। শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা। উত্তরায় ভাড়া বাড়িতে থাকা হুমায়ুন আহমেদের মতো একটা মানুষের, উত্তরা কেন, যে কোনো একটা জায়গায় ভাড়া বাড়িতে থাকা খুব কষ্টকর। এখন যেমন খুব ইজি, যে একটা মেয়েও কিন্তু এখন একা বাসা ভাড়া করে থাকে, মা বাবা ঢাকায় আছে, তারপরেও আমাদের অনেক মিডিয়ার বাইরে অনেক ক্ষেত্রেই হয় যে কাজের কারণে বা নিজের ইচ্ছার কারণে বসুন্ধরা একটা বাসা ভাড়া করে থাকছে। কিন্তু তখনকার সামাজিকতাটা ডিফারেন্ট ছিল। তো তিনি অতি দ্রুত তিনি একটা অ্যাপার্টমেন্ট হাউস বানাচ্ছিলেন তখন, দক্ষিণ হাওয়া, উনি ওটা ডেভেলপমেন্ট উনিই করেছেন ডেভেলপার হিসেবে। উনি অতি দ্রুত বাড়ির কাজ শেষ করলেন। কেউ যখন ফ্ল্যাটে ওঠেনি, 30টা ফ্ল্যাটে একটা মাত্র ফ্ল্যাট উনি তাড়াতাড়ি রেডি করলেন, যে ভাড়া বাড়িতে থাকতে পারছেন না, আশেপাশে মানুষ দেখছে জানছে। ওনার কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে খাবার কষ্ট, কারণ একা থেকে উনি একটা কাজের লোক বাসায় রেখে যে রান্না করে দেবে উনি পারছিলেন না। তো উনি কী খাচ্ছিলেন? দোকানের খাবার, এবং এটাতে ওনার প্রবলেম হচ্ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল বারবার, সন্ধ্যার পর খুব একাকিত্বে ভুগতেন, ফোন করবার মতো ল্যান্ডলাইনও নেই। তো তারপর উনি একটা বাসা ভাড়া করলেন, এবং 4 বছর উনি ভাড়া না, উনি 4 বছর দক্ষিণ হাওয়ায় যে অ্যাপার্টমেন্টটা উনি তাড়াতাড়ি কমপ্লিট করলেন, উনি একা থাকতেন তখন। ওই সময়টা ওনার খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে। 4 বছরে 8টা ঈদ, ঈদের দিন হোটেলে খাওয়া যায় না, ঈদের দিন দুপুরবেলা কারো বাড়িতে গিয়েও বলা যায় না যে আমাকে খাবার দাও। আমি দেখেছি ওনাকে সেই সময়গুলোতে। সেরকম একটা সময়ে এই 4 বছরে ওনার হার্ট অ্যাটাক হয়েছে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার। এর মধ্যে খুব খারাপ অবস্থায় হসপিটালে ওনাকে যেতে হয়েছে। এর মধ্যে একদিন আমি নিয়ে গেছি, আমার ইউনিভার্সিটি ছিল, উনি থাকতেন 3-এর এতে, দক্ষিণ হাওয়া এখন যেখানে আমি থাকি 4-এর এতে আমি পড়তাম। একদিন এরকমও হয়েছে, দুপুরবেলা উনি ফোন করে বলছে আমার খুব বুকে ব্যথা করছে। তো আমি ভেবে নিয়েছি যে এটা জাস্ট বাসায় যাওয়ার জন্য বলছে। ততদিনে কি এরকম হয়েছে যে আপনাদের এই সম্পর্কটা ফ্ল্যাশ আউট, মানে ফ্ল্যাশ আউট বলবো না, ততদিন বাইরে বহুত কথাবার্তা হয়ে গেছে, লেখালেখি হচ্ছে। তো আমি যখন গিয়ে দেখেছি যে প্রচণ্ড ব্যথা, উনি নড়তে পারছেন না একদম। তখন আমি আমার বাবাকে ফোন করলাম, এবং মাজহারুল ইসলাম অন্য প্রকাশের অন্যদিন পত্রিকার। তো অতি দ্রুত ওনারা আসলেন। আমার বাবা 2-3টা হসপিটালে ফোন করলেন যে শিকদার হসপিটালে জায়গা পাওয়া গেল, যে ওখানে তাড়াতাড়ি নিলে আমরা করতে পারবো, মানে ভালো ট্রিটমেন্ট পাবো, এবং তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। তো এরকম অনেকগুলো সময় গেছে আমরা যখন দেখেছি। তো সেরকম 2004-এর একটা সময়ে দেখেন, আমাদের দেশে কখনই বিয়ের সিদ্ধান্ত একটা মেয়ে নিলেই হয় না, নিতে হয় দুজনকেই।
আমাদের দেশে কি সব জায়গায় কি বলছে, আমাদের দেশে বিয়ের সিদ্ধান্ত নিতে হয় দুজনকে। কিন্তু যদি বলি যে সিদ্ধান্তটা পাকাপোক্ত করতে পারে দুজনের মধ্যে যাকে আমরা বেশি দায়িত্বশীল মনে করি তাকে। তো ডেফিনেটলি আমার আর হুমায়ুন আহমেদের মধ্যে দায়িত্বশীল অবশ্যই হুমায়ুন আহমেদ, সব দিক থেকেই। এটা ব্যাখ্যা করবার আমি মনে করি না কোনো দরকার। সো বেসিক্যালি উনি আপনাকে বললো যে লেটস ডু ম্যারি, আপনি অপেক্ষা করছিলেন যে লেটস ডু ম্যারি বলেননি না, আমি অপেক্ষা করছিলাম না। আমি আপনি তো বুঝতে পারছিলেন যে এরকম একটা কিছু হতে যাচ্ছে না, সেটাও বুঝতে পারেননি? বিকজ একটা সিদ্ধান্ত, এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের জন্য। বিয়ে হতে যাচ্ছে এরকম বুঝতে পারছিলাম না। সো এটা সারপ্রাইজ ছিল আপনার জন্য? সারপ্রাইজও ছিল না আসলে, তাহলে ঠিক বলে বোঝাতে পারবো না। ফ্যামিলি কি করলো? আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা কি মানে বিয়ের আগে বের করে দিয়েছে নাকি বিয়ে করার পরে? এটা আমার ফ্যামিলি হচ্ছে আমার ফ্যামিলি একদিন পুরো আমার সঙ্গে যে হুমায়ুন আহমেদের যোগাযোগ আছে বাইরের এত কথার পর, আমি তো মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছি। এর মধ্যে ফ্যামিলি থেকে অনেক প্রবলেম এসেছে, আর দেখা করা যাবে না, আর অভিনয় করা যাবে না, অনেক কিছুই তো মাঝখানে হয়েছে। তো যখন মোটামুটি আমার বাসা থেকে জানে যে আমার সাথে ওনার কোনো যোগাযোগ নেই, সেরকম এক সময়ে আমাকে একদম হাতে নাতেই আমার মা ধরে ফেলে আমাকে বাসা থেকে ঠিক বের করে দিলেন বলা ঠিক না। ব্যাপারটা এমন যে আমার মা অসুস্থ হয়ে হসপিটালে গেলেন। তারপর হসপিটালে গেলেন, হসপিটালে যাওয়ার পর তার সার্জারি হলো, তার স্ট্যান্টিং হলো, দিল্লিতে নিয়ে যাওয়া হলো। এই পুরো সময়টা আমি একবারও তাকে দেখতে যাইনি। আমি আসলে বাসা থেকে প্রথম বেরিয়ে এসেছিলাম যখন এরকম মার সাথে যখন এরকম একটা ঝামেলা হলো। এটা 8-10 দিনের গল্প। আমাদেরই একজন খুব কাছের মানুষ, অভিনেতা চ্যালেঞ্জার, ওনার বাসায় কিছুদিন আমি ছিলাম। তারপর এরপর যখন সব কিছু ঠিকঠাক হলো, আমি মোটামুটি একটা বিয়ে শাদী করবো এরকম আমাদের ডিসিশন, তখন আমি হয়তোবা না, তখন আমি বাসায় এটা যাবার মতো তো আসলে কোনো তখন বিষয় নেই। বিয়ের পর যখন আমি বাসায় যাবার চেষ্টা করলাম, আমাকে আর বাসায় ঢুকতে দেওয়া হয়নি বহুদিন। বাবার ভূমিকাও একই রকম ছিল? হ্যাঁ, একই রকম। ভাইয়ের ভূমিকা কি ছিল? আমার ভাই তখন বাইরে থাকতেন। আমার ভাই এখনো বাইরেই থাকেন, দেশের বাইরে, পড়াশোনা এবং ওনার চাকরি সব বিষয়ে। আসলে আমার বাবা মার উপরে কেউ কথা বলেননি। ও, সো টাফ ডিসিশন, ভেরি টাফ ডিসিশন। একটা হচ্ছে যে নিজের ভালো লাগার জায়গাটাতে নিজেকে সঁপে দেয়া, একই সাথে বাবা মা, সামাজিকতা, পারিপার্শ্বিক পরিবেশ সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া। আপনার নিজের জায়গাটা আসলে কেমন ছিল? আপনি নিজেকে কি বোঝাচ্ছিলেন? ডিসিশনের কথা বা চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেই চ্যালেঞ্জটা এখন আমার কাছে ভাবতে যেমন লাগছে তখন ভাবতে তেমন লাগেনি, কারণ তখন আমার পাশে হুমায়ুন আহমেদ ছিলেন। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মতো একজন শক্ত মানসিকতার মানুষ, যিনি যখন একটা ডিসিশন নেন তিনি নিশ্চয়ই না ভেবে নেন না। আমার তো পিছুটান ছিল না, আমার 4টি সন্তান ছিল না। তো হুমায়ুন আহমেদ যখন ডিসিশন নেন, তার মানে তিনি বুঝে শুনেই নিয়েছেন। এই বিশ্বাসটা আপনার তার উপর ছিল? ডেফিনেটলি। কিন্তু আমাদের সামাজিকতার প্রেক্ষাপটে ওই সময়টাতে আপনাকে নিয়ে যে ধরনের লেখালেখি হচ্ছিল বা হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে যে ধরনের লেখালেখি হচ্ছিল, এখনও হয় না, এখনও অনেক বড় একটা রেসপেক্টের জায়গায় এসছে, ওই জায়গাটা আমি বলবো একটু পরে। কিন্তু প্রথম দিকে নিশ্চয়ই এটা ভালো চোখে দেখা হয়নি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমি যদি একদম সাদা চোখে বলি, একজন সাধারণ মানুষ হিসেবে এটা আলোচনা হবার মতোই বিষয় এবং ভালো চোখে দেখার মতো বিষয় না। হ্যাঁ, যেই জীবনটা আমি যাপন করেছি সেই জীবনটা আপনি যাপন করেননি। সুতরাং আমি এখন যেভাবে করে ওই সময়টার কথা ভাবতে পারছি, এবং আমি এর আগে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমাকে যদি এখন আবার সেই সময় ফিরিয়ে নেওয়া যায়, প্রশ্ন করেছিল যে আমি কি অন্যভাবে ডিসিশন নেব কিনা। আমি বলেছি না, আমি একই ডিসিশন নেব। আমি আমার ওই জীবনটা যাপন করেছি বলেই আমি এটা বলতে পারছি, আমি আমার ওই সময়গুলো পার করে এসেছি বলেই বলতে পারছি। দুটো মানুষের মধ্যে যখন পরিচয় হয়, সৌহার্দ্য হয়, বা একটা ভালো লাগার আদান প্রদান হয়, সেটা ওই দুটো মানুষই কিন্তু বুঝতে পারে। ওই দুটো মানুষ যেভাবে বুঝতে পারে, বাইরের মানুষ সেভাবে বুঝতে পারে না। আর বাইরের মানুষ বলবো কেন, সমাজ বলবো, সমাজ তো আসলে আমাদের দেশের সমাজ। ভালো লাগার জন্য আসলে সমাজ খুব একটা মানে
সমাজের অবস্থানের চেয়ে মানসিক অবস্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাকে পেলেন ওই সময়টাতে পাশে, খুব কাছে? কাউকে পাইনি, বন্ধুদেরকেও না। এই যে বান্ধবী কাজকে পাশে করে নিয়েছেন, তাকেও কোনো বন্ধুকে পাইনি, সবাই ত্যাগ করেছে আমাকে তখন। দি আগলিয়েস্ট ট্রুথ, বাট ইজ ট্রুথ। তো বিয়ে করলেন, বিয়ের পরের মানুষটা তো নিশ্চয়ই প্রত্যেকের ক্ষেত্রেই একটু ডিফারেন্ট হয়, কারণ তখন দুটো মানুষ এক জায়গায় থাকা, আমরা বলি এরকম, সায়েন্টিফিক্যালি এটা প্রুভড, কারণ দুজন মানুষ একটা ঘরের মধ্যে থাকা মানে অনেক খুঁত পড়ে, অনেক কিছু চোখে পড়ে যেটা আসলে পছন্দের না, দুটো মানুষকে মানিয়ে নিতে হয়। আপনার ক্ষেত্রে কি হলো? বিয়ের আগে হুমায়ুন আহমেদ অনেক ঝগড়া করতো আমার সাথে। আমি হুমায়ুন আহমেদের সবচাইতে কুৎসিত ঝগড়া আমার সাথে যেগুলো হয়েছে বিয়ের আগে শুটিং স্পটে। বিয়ের পরে আমার সাথে খুব কম ঝগড়া হয়েছে, বরং বিয়ের পরে আমি অনেক ভালো মানুষটাকে পেয়েছি। বাহ। যেমন একটা উদাহরণ দেই, মাহফুজ ভাই, আমাদের অভিনেতা মাহফুজ, উনি খুব সুন্দর একটা গল্প বলেন। উনি যখন বলেন আমার এত মানে ভালো লাগে সেই পুরনো কথাটা বললে। হুমায়ুন আহমেদ শুটিং স্পটে ভুলেই যেতেন যে আমার সাথে তার একটা ভালো লাগার একটা সম্পর্ক আছে। একটু পান থেকে চুন খসলে, হয়তোবা ড্রেসটা পরেছি যে আগের শটে আঁচলটা একরকম ছিল, পরের শটে হয়তোবা পিনটা একটু দেখা যাচ্ছে, এমনভাবে বকা দিতেন, অবাক চোখে তাকিয়ে থাকতাম, এবং আমার চোখ দিয়ে এত বড় বড় পানির ফোঁটা পড়তো। মেকআপ গলে যাবে বলে আমি এরকম মাথা নিচু করে তাকিয়ে থাকতাম, এরকম করে পুরো কোলের উপরে পড়তো। তো এটা মাহফুজ ভাই আমাকে এখনও দেখলেই বলে যে আমার এটা আমি কোনোদিনও ভুলতে পারি না, যে শাওনকে হুমায়ুন স্যার বকছে আর শাওন এরকম নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। তো প্রচুর বকা খেয়েছি শুটিং স্পটে। আমিও অনেক সময়, যেমন সে কোনো একটা জায়গায় কাজ হচ্ছে, উড়ে যায় বকপক্ষী নামে আমরা একটা সিরিয়াল করছিলাম, তো উনি আমাকে আমার নাচের একটা পার্ট ছিল, উনি বললেন এটা এভাবে করো। আমি বললাম আমি তো নাচছি, তো আপনি তো আর নাচেন না, সুতরাং আপনি বলতে পারবেন না নাচের পার্টটা এরকম করো, এটা এরকমই হওয়া উচিত। এই বিষয় নিয়ে ঝগড়া আমি সেট থেকে বেরিয়ে চলে এসেছি, করবো না আমি এই কাজ। তো বিয়ের আগে আমাদের অনেক ঝগড়া হয়েছে। চ্যালেঞ্জার সাহেব, অভিনেতা চ্যালেঞ্জার, তিনি আমার বিয়ের 7 দিন আগে আমাকে বলেছে যে আর ইউ শিওর, মানে স্যার কিন্তু তোমাকে ওই মনে আছে, তোমাকে ওই যে বকা দিয়েছিল, ওই যে তুমি সেট থেকে বের হয়ে গেছো, সব দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ লাইফ আমাদের যা ঘটেছে সব মনে করিয়ে দিয়েছে। আমি খুব চিন্তা করে বলেছি যে হ্যাঁ, হুমায়ুন আহমেদের 95% ভালো, 5% কুৎসিত বলতে আসলে রেগে গেলে আর কি, রেগে গেলে উনি অনেক চিৎকার করতেন, বা সবচেয়ে বড় গালি ছিল ফাজিল কোথাকার। ওকে, হ্যাঁ, তো এই ফাজিল কোথাকারই কিন্তু খুব গায়ে লাগে, কিন্তু হ্যাঁ খুব খুব লাগে। যদিও আমাকে ফাজিল কোথাকার বলেনি, কিন্তু তারপরেও আর কি আমি চিন্তা করে দেখেছি 5% যেটুকুন খারাপ, রাগ বা বদরাগ, রাগ বললে আসলে ঠিক হবে না, এটা বদমেজাজ বলতে হবে। সেই বদমেজাজটা এমন যে চা দেওয়া হয়েছে, চাটা যেরকম টেম্পারেচারের উনি পছন্দ করেন তার চেয়ে হয়তো একটু বেশি অথবা একটু কম, ওই চায়ের কাপ ঢিল মেরে ফেলে দিয়েছেন। রাতের খাবার দেওয়া হয়েছে, আমার চোখের সামনে এগুলো দেখেছি, তো খাবার দেওয়া হয়েছে, খাবার দিয়ে হয়তো বা কাজের লোক বললো স্যার খাবার দেওয়া হয়েছে, হ্যাঁ আসছি বলতে বলতে হয়তো বা উনি 15 মিনিট পার করে খেতে বসেছেন। তো খাবার যখন দেওয়া হয়েছে সেরকম গরম তো নাই, উনি হাতটা দিয়ে বললেন ঠান্ডা কেন, বলে প্লেটটা এরকম ঢিল মেরে ফেলে দিলেন, বা বাটি সহ ফেলে দিলেন, এরকম হয়েছে। তো সেই মানুষটার সঙ্গে সংসার করা তো ডেফিনেটলি ভাবার ব্যাপার আছে। সেটাই আমাকে চ্যালেঞ্জার আঙ্কেল বলছিলেন যে তুমি কি শিওর? আমি চিন্তা করে দেখলাম যে 365 দিনে 4-5 দিন এরকম প্লেটের ভাঙাভাঙি হবে, আচ্ছা ঠিক আছে, মানা যায়। কিন্তু হ্যাঁ, সাংসারিক জীবনে আমি একটা অসম্ভব ভালো মানুষ, ভালো তো হুমায়ুন আহমেদকে আগেই দেখেছি। হুমায়ুন আহমেদ একজন অসাধারণ হাজব্যান্ড, হুমায়ুন আহমেদ একজন অসাধারণ বাবা। মানে আমাকে যদি নাম্বার দিতে বলা হয়, হুমায়ুন আহমেদ বাবা হিসেবে যেই নাম্বার পাবেন, লেখক হুমায়ুন আহমেদ সেই নাম্বার পাবে না। ডেফিনেটলি। ওকে, সংসার কত বছরের? 8 বছর। 8 বছর। সবচাইতে টাফেস্ট টাইম যদি বলি, সেটা হচ্ছে ওনার শেষের সময়টুকু। 7 বছর তো চলছিল, পরিবার একটা সময় মেনে নিল, সব কিছু ঠিক আছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেল, একটা অ্যাকসেপ্টেন্সও তৈরি হলো সব জায়গায়, এগুলো ধীরে ধীরে হিল হয়ে যায়। কিন্তু একটা সময় গিয়ে যখন জানতে পারলেন, পুরো বাংলাদেশই মোটামুটি আটকে উঠলো সেই সময়টার কথা। এবং সেই সময় আমরা শাওনকে যেভাবে দেখেছি, সেই সময়টায় শাওনকে যে ফাইটটা আমরা করতে দেখেছি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। শুরুটা আপনি নকটা পেলেন কীভাবে যে আসলে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে? খুবই আকস্মিক ছিল আসলে বিষয়টা। আমার যেই মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, হুমায়ুন আহমেদ বারবার বাসায় যাচ্ছিলেন, আমাদের বাসার নিচ থেকে মানে ঢুকতে দেওয়া হচ্ছিল, নিচ থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছিল অ্যাপার্টমেন্টের। সেই মাই একসময় হুমায়ুন আহমেদের এত কাছের হয়ে গেলেন যে আমার মানে মার কাছে উনি বলতেন কিছু খেতে ইচ্ছে হলে ফোন করে যে আমার এটা খেতে ইচ্ছে হচ্ছে, এটা করে পাঠান। তো আমার মার সাথে একটা খুব
সুন্দর একটা সুইট একটা সম্পর্ক হয়েছিল ওনার। তো আমার মার তখন হাঁটুতে সমস্যা, এবং আমার বড় ছেলের নিষাদ হবার পরপরই আমার মার হাঁটুতে একটা সার্জারি হয়েছিল। সেই সার্জারির সময় হুমায়ুন আহমেদ হঠাৎ করে আমাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে গিয়ে আমার মাকে সারপ্রাইজ দিয়েছিলেন। তো ইট ওয়াজ মানে আমার মার কাছে একটা আনবিলিভেবল একটা সারপ্রাইজ, আনএক্সপেক্টেবল। হ্যাঁ, তো আমার মা এত খুশি হয়েছিলেন। তো এরপরে হতো কি, আমার মা অসুস্থ হলেই কোনোখানে যাওয়ার আগে আমার মা জানতেন যে হুমায়ুন তো যাবেই। তো 2011-এ সেপ্টেম্বর মাসে 1 তারিখে ছিল ঈদ। তো ঈদের আগে 6টা নাটক নিয়ে হুমায়ুন আহমেদ খুব ব্যস্ত, এবং ওই নাটকের মধ্যে আমরা জানলাম যে আমার মার নি রিপ্লেসমেন্ট করতে হবে, ঈদের ছুটিতে সিঙ্গাপুরে নি রিপ্লেসমেন্ট করবে। আমার ছোট ছেলের বয়স তখন 11 মাস। তো কীভাবে যাব, ওকে নিয়ে আসলে যাবে কিনা। তো আমরা একটা এরকম ভাগ করলাম যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে আমার মার সাথে যাব, যেহেতু নি রিপ্লেসমেন্ট করা হবে, হুমায়ুন আহমেদ বড় ছেলেকে নিয়ে, নিশাদকে নিয়ে এখানে থাকবে। আমার ভিসা হয়ে গেছে। ঈদের জাস্ট 2 দিন আগে হুমায়ুন আহমেদ বললেন যে আমি আসলে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমার ভিসাটা করে ফেলো, আমিও যাব তোমাদের সাথে। তো তখন একদিনে ভিসা করবার আমাদের একটি মাত্র উপায় ছিল মেডিকেল ইমার্জেন্সি দেখানো। আমরা দেখালাম যে মেডিকেল ইমার্জেন্সি, হুমায়ুন আহমেদকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে। আমরা সেভাবে করে মাউন্ট এলিজাবেথ হসপিটালের মাধ্যমে একটা ভিসা নিলাম, এবং একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হলো, ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট। তো ওখানে যাবার পর তো আসলে কোনো ইমার্জেন্সি হয়নি হুমায়ুন আহমেদের, কিন্তু যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, আমি ধরে বেঁধে তাকে নিয়ে গেলাম যে সচরাচর তো আসলে ডাক্তার দেখানো, অসুস্থ হওয়া ছাড়া তো আমরা দেখাই না। তো হুমায়ুন আহমেদ ডাক্তার খুব অপছন্দ করতেন, যেতেই চাননি। তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আমার ছোট পুত্রের বয়স তখন কাটায় 1 বছর, 6 তারিখ সেপ্টেম্বরে তার জন্মদিন। 7 সেপ্টেম্বর আমরা গেলাম হসপিটালে হুমায়ুন আহমেদের অ্যাপয়েন্টমেন্ট। তো ওখানে অ্যাপয়েন্টমেন্টের পর ডাক্তাররা কিছু টেস্ট করালো। সেখানে টিউমার মার্কার বলে একটা টেস্ট আছে, এটা অস্বাভাবিক বেশি আসলো। এটা জাস্ট আমরা বলি না যে হেলথ চেক আপ করতে আমরা যাই, সেরকম হেলথ চেক আপের মতো সব টেস্ট করতে দিয়েছিল। টিউমার মার্কারটা নর্মাল যার রেঞ্জ 16-17, হুমায়ুন আহমেদের 179 বা 186 এরকম কিছু ছিল। তো ওনারা ওখানে একটা লাল দাগ দিয়ে বললেন যে আমরা আপনার একটা সিটি স্ক্যান করতে চাই। তো হুমায়ুন আহমেদ খুব হেসে দিয়ে বললেন, এই দেখছো পয়সা নামানোর ফন্দি। তারপরে তো সিটি স্ক্যান করা হলো। সিটি স্ক্যানে কিছু মার্ক পাওয়া গেল, যেগুলোকে ধারণা করা হলো সেগুলো টিউমার, এবং সেটা টিউমার কিনা এবং কী অবস্থায় আছে, এবং সেটাও ক্যান্সারাস কিনা, ম্যালিগন্যান্ট কিনা, এটা দেখার জন্য কোলোনোস্কোপি করতে বলা হলো। কোলোনোস্কোপি করলেন। কোলোনোস্কোপির পর তো এটা মানে সবার সামনে রিভিল হলো। মাই গুডনেস। সো কোন স্টেজে ছিল প্রাথমিক অবস্থায়? 4th স্টেজ। কিছুই বুঝতে পারেনি, মানে একেবারেই কোনো ইয়ে ছিল না, সিমটম ছিল না, কিচ্ছু ছিল না? কোনো সিমটম ছিল না। মানে এটা তো আসলে শুধু অ্যাকসেপ্ট করার বিষয় না, এটাকে মেনে নিয়ে ফাইট করার একটা বিষয়। কি হচ্ছিল ইনিশিয়াল স্টেজ আসলে? ওটা আসলে ব্যাখ্যা করবার মতো কোনো বিষয় না, মানে এটা আমি কোনোভাবেই কখনো ব্যাখ্যা করতে পারবো না। হয়তো বা বলবার খাতিরে এখন আমরা অনেক কিছু বলি, যে মনে হয় একটা দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন কেটে যাবে, এগুলো আমরা এখন অনেক কিছু বলি না। কিন্তু আমি জানি না, আমার শুধু একটা মুহূর্ত আমার এখনও স্বপ্নে আসে, যে মুহূর্তে ডক্টর আমাদেরকে বললেন যে কার্সিনোমা টার্মগুলো তখন জানতাম না। বলে যান আপনি, সমস্যা নেই। কার্সিনোমা এবং লেভেল স্টেজ 4, এবং খুব সুন্দর করে বলছেন যে মেবি 5 to 6 months। তা আমার কাছে কান টান সব গরম হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে এটা কোন ধরনের কথা, সিনেমায় দেখি যে আপনি আর 1 বছর বাঁচবেন, আপনার আয়ু আর 6 মাস। এটা কি আসলে রিয়েল লাইফে কখনো হয়? আমি আসলে জানতামই না এরকম রিয়েল লাইফে কখনো সময় বেঁধে দেওয়া যায় কিনা, আসলেই জানতাম না। আমি খুব রিয়্যাক্ট করেছিলাম ডাক্তারের সাথে, আমি খুব মিসবিহেভ করেছিলাম। এটা কিভাবে বলতে পারেন আপনি যে 5 to 6 months? এবং উনি যখন বললেন, ছবিগুলো দেখালেন, হুমায়ুন আহমেদের কোলনের ছবি, কোলনটা পুরো ব্লক হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো কোলনটা, এবং একটি সুস্থ কোলন কেমন হওয়া উচিত ছবি দেখালেন। হুমায়ুন আহমেদ খুব একটা মুচকি হাসি নিয়ে বসে আছেন, কিন্তু কোনো রিয়াকশন নাই। তো ওখান থেকে বের হয়ে ওখানকার ডাক্তারগুলো এরকম যে ডক্টরের ক্লিনিকের বাইরে একটা ছোট্ট ওয়েটিং রুমে বসে আছি।
সত্যতা আমরা তখন বুঝতে পারছি না সত্য কি না। এটা হয় না যে আমার মনেই হচ্ছে যে আরেকটা ডাক্তারের কাছে অপিনিয়ন নিতে যাওয়ার পরেই সে হাসতে হাসতে বললো কী যে বলে না, উল্টাপাল্টা বলেছে, এরকম মনে হচ্ছে। আবার পাশাপাশি চিন্তা করছি 6 মাস, আচ্ছা আমার ছেলেটার বয়স এখন 1 বছর, 6 মাস পরে তার বয়স কত হবে, 6 মাস পরে নিশাদের বয়স কত হবে, তারপর আমি কি করব, বাচ্চাটার কি ওর বাবার চেহারা মনে থাকবে। আমি কিন্তু সব হিসাব, মানে এটা আমি যে কনসিয়াসলি ভাবছি তা আমি এটা এখন বলছি অনেক কথা, আমি আমি কত কিছু, একটা ব্রেইন যে আসলে একসাথে কত কিছু ভাবতে পারে, এটা আসলে কারো একদম নিজের জীবনে না হলে এটা কেউ বুঝতে পারবে না। তো উনি কিন্তু রসিকতা করছেন, ওনার মানে রসিকতার ভাষাটা একটু একটু অড। উনি বললেন মানুষের কত ভালো ভালো জায়গায় ক্যান্সার হয়, অথচ আমার হলো, বলে উনি এটা অড কথা বললেন আর কি, কোলনে উনি বললেন যে আমার হলো একদম বাথরুম করবার জায়গায় আমার ক্যান্সার হলো। উনি হাসানোর চেষ্টা করছেন সবাইকে। তো আমি ওখান থেকে প্রথমে বেরিয়ে এসে দেখি পাশে একটা রুম আন্ডার কনস্ট্রাকশন লেখা, রেনোভেশন চলছে। ঢুকে দেখি এটা বাথরুমের কাজ চলছে। আমি ওখানে বসে থাকতে পারছিলাম না, সেই জন্য আমি বেরিয়ে বাইরের রুমটা, আসলে এক মানুষের হয়তোবা পরে আমি পড়েছি যে মানুষের কিছু সময় একা থাকতে হয় এরকম একটা খবর পাওয়ার পর। আমি লিটারেলি ওই রেনোভেশনের রুমটাতে আমি লিটারেলি মাটিতে শুয়ে আমি কিছুক্ষণ চিৎকার করে কেটেছি। আমি জানি না, মেবি এটা সবারই দরকার। অনেক কিছু কাজ করছিল, সবচেয়ে বেশি কাজ করছিল আমার বাচ্চাদের কথা ভেবে। আমার শাশুড়িকে এই খবরটা কে দিবে, কিভাবে দিবেন। আমার শাশুড়ির জীবনটা জুড়ে শুধু ওনার বড় ছেলে ছিল, ওনার তো 3 ছেলেই অনেক রত্নগর্ভা বলা হয় ওনাকে। মানুষের তো, আমার 2টো ছেলে, আমার কাছে মনে হয় আমার 2 ছেলেই আমার কাছে সমান, কিন্তু আমি আমার শাশুড়ির জীবনে কোনো দিন সব সন্তানকে সমান করে দেখতে দেখিনি। ওনার জীবনে শুধু হুমায়ুনই ছিল। তো কিভাবে ওনাকে খবরটা দেয়া হবে, বাসায় বাচ্চা 2টো আছে, আমি জানি না। আমি কোনোদিন আমি এই বিষয়টা কোনোদিন আমি ব্যাখ্যা করেও বলতে পারবো না। বাট আমরা যে সাউন্ডটাকে দেখেছি মানে সোশ্যাল মিডিয়াতে, তাকে দেখছি অলওয়েজ হুমায়ুন আহমেদের পাশে বসে হুমায়ুন আহমেদকে কীভাবে খুশি রাখা যায়, কীভাবে তার পছন্দের গানটা করা যায়। মনে হচ্ছিল যে শি ইজ আ ফাইটার এবং হুমায়ুন আহমেদের পাশে একজন আছে যে ফাইট করে চলেছে। আমরা তো অতটুকুই দেখেছি আসলে। এর ওই যে সেটা বাকিটুকু তো আসলে এক্সপ্লেন করার মতো না। আপনি যেটা বলছিলেন, যে বিষয়গুলো খুব লজিক্যালি চলে আসে, যে আপনি এতটা ইয়াং, এই বয়সেই আল্লাহ আপনাদেরকে মানে কী বলবো, দুটো অ্যাঞ্জেল পাঠিয়েছে, এত সুন্দর দেখতে মাশাআল্লাহ। এরকম একটা অল্প বয়সে এরকম একটা ঘটনা জেনে শুনে মেনে নিতে হচ্ছে আর কিছু দিনের মধ্যে। মানে নিজেকেও তো একটা ব্রেন স্টর্মিং করার একটা ব্যাপার আছে, মোটিভেশন দেওয়ার ব্যাপার আছে। উনি কি বলতেন ওই সময়টাতে? উনি আসলে এটা ভাবেননি কখনো যে সময়টা এত তাড়াতাড়ি আসবে। আমিও কখনো ভাবিনি। আমরা ফাইট করছিলাম, আমরা অনেক কিছু আশাও করছিলাম। ডাক্তাররা যে এই ধরনের পথগুলো দেখিয়ে দেন, কিছু কিছু সময় আসে যে ডাক্তাররা 2টো পথ দেখিয়ে বলেন সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত হুমায়ুন আহমেদ নিজেই নিয়েছিলেন। আমাকে একটা দায়িত্বের জায়গা উনি দিয়েছেন বারবারই, যে যেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, যদি আমি ফিজিক্যালি সিদ্ধান্ত নিতে না পারি, সিগনেচার করবার মতো অবস্থায় না থাকি, তখন একজন সেকেন্ড পার্সনকে দিতে হয়, যেহেতু ওনার চিকিৎসা হয়েছে যুক্তরাষ্ট্রে, যে তার হয়ে সিদ্ধান্ত নেবে। তো তিনি আমাকে বলেছিলেন যে এই সিদ্ধান্ত আমি হয়তোবা নিতে পারবো না, যদি ওরকম সিচুয়েশন হয় তো আমার সিগনেচার তখন করতে হবে, আমাকে সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আমি কখনো ভাবিনি আসলে আমার সিদ্ধান্ত নেবার মতো সময় কখনো আসবে। মানে সিদ্ধান্ত বলতে যেটা বোঝাচ্ছি, লাইক ওনার ট্রিটমেন্টের সিদ্ধান্ত, রাইট? ট্রিটমেন্টের সিদ্ধান্তই, হ্যাঁ, মানে কোন সময়টাতে আমার নিতে হবে, যেই সময় উনি আর কথা বলতে পারছেন না, ওকে, বা উনি সিগনেচার করতে পারছেন না, রাইট, ওরকম সময়ও আসতে পারে, রাইট। এটা ডক্টর বলে দেয়, মানে বংশের যে ব্যাপারগুলো। হ্যাঁ। তো সেইখানে আমার সিগনেচার করবার জন্য উনি অথেন্টিকেট করে দিয়েছে, অথরাইজ করে দিয়েছেন, কিন্তু আমি কখনো ভাবিনি ওরকম দিন আসবে, উনিও কখনো ভাবেননি ওরকম দিন আসবে। যেই কথাটি একটু আগে আপনি বললেন না, যে দেবতার মতো 2জন শিশু, ফুটফুটে শিশু, বা সামনে কি হতে যাচ্ছে, আসলে সামনে কি হতে যাচ্ছে সেটা কল্পনাতেও ছিল না। মানুষ যখন খুব
মহাসমুদ্রে যখন পড়ে তখন মনে হয়, আমরা ছোটবেলা থেকে শুনি একটা কথা বলে যে খড়কুটো ধরে বাঁচতে চায়। খড়কুটো কেন, আসলে খড়কুটোর চেয়েও ছোট যদি কিছু থাকে মানুষ সেটা ধরেও বাঁচতে চায়। রাইট। উফ, একটা পর্যায়ে তো আশার সঞ্চার হচ্ছিলই, মানে উনি নিজেও, যেটা জানি না, এর মধ্য দিয়ে উনি পুরো জাতিকে একটা মেসেজ দিলেন যে যদি আল্লাহর রহমতে ফিরতে পারি দেশে, বঙ্গোপসাগরে গিয়ে পা ধুবো, তারপর ওখান থেকে শুরু করবো কালেকশন করা, একটা ক্যান্সার হসপিটাল করব। এইরকম একটা চিন্তাভাবনা ওনার মাথায় কেন আসলো? মানে কোনো ধরনের কোনো হ্যাসল কি পোহাতে হয়েছে? ক্যান্সারের চিকিৎসাটা একটা বেশ ব্যয়বহুল, ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল, সেই জায়গা থেকে তো অবশ্যই আসবে। হুমায়ুন আহমেদ যত জনপ্রিয় লেখকই হন না কেন, তার কাছে তো রাজার ধন ছিল না। বা আমরা বাইরে থেকে যেরকম মনে করি, হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পর সবচেয়ে বেশি যেই কথাটা আমাকে শুনতে হয়েছে সেটা হচ্ছে, আমি যে তোষকটাতে ঘুমাই সেটা টাকা দিয়ে বানানো তোষক। বা হুমায়ুন আহমেদের এত ধন, সব ধন সম্পদের মালিক তো এখন আমি। তো হুমায়ুন আহমেদের যখন ক্যান্সার ধরা পড়লো এবং আমরা যখন ঠিক করলাম সবাই মিলে যে এই চিকিৎসাটা আমরা যুক্তরাষ্ট্রে করব, তখন হুমায়ুন আহমেদের ব্যাংকে মাত্র 12 লক্ষ টাকা ছিল। এটা খুব অল্প অ্যামাউন্ট না, কিন্তু ক্যান্সার চিকিৎসায় যাবার জন্য আসলে অল্প অ্যামাউন্ট ইউএসের মতো দেশে। হ্যাঁ, এবং প্রথমেই যেটা করা হলো, হুমায়ুন আহমেদ আমার এক জন্মদিনে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছিলেন। সবার আগে আমি গাড়িটা বিক্রি করে দিলাম। আমার সন্তানটির জন্য হুমায়ুন আহমেদ নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন, তো সেটার পেমেন্ট কিছু দূর করা হয়েছিল, ওই ফ্ল্যাটটা আমরা বিক্রি করে দিলাম। হ্যাঁ, তো ক্যান্সার ব্যাপারটা, ক্যান্সার শব্দটাই আসলে এত বড় একটা অভিশাপ, এটা যেই পরিবারের না হয়েছে সেই পরিবার ছাড়া কেউ বুঝবে না। তো সেই জায়গা থেকে ক্যান্সার হসপিটালের স্বপ্নটা ওখান থেকে, যে কাউকে আর বিদেশে গিয়ে চিকিৎসা করতে হবে না, এই বিদেশের যে চিকিৎসা সেটা আমাদের দেশেই হবে। ওটা তো উনি ব্যাখ্যাই করেছেন। রাইট, ডেফিনেটলি। আমরা দেখলাম যে উনি মারা যাওয়ার পরে কিছু বিষয় চলে আসলো যে উনি আসলে কোথায় শায়িত হবেন। সেখানে আপনি খুব দৃঢ়চেতাভাবেই যে মতামতটা দিয়েছিলেন, বর্তমানে তিনি সেখানেই শায়িত আছেন। এইরকম একটা কনফিউশন কেন অ্যারাইজ করলো? ওনার কি উনি নিশ্চয়ই বলে গিয়েছিলেন, সেটাই আপনি বলেছেন। ওনার সমাধিটা দেখলে আপনারা দেখবেন, ওখানে সমাধির যেই লেখাটা, সমাধির সেখানে লেখা আছে যে হুমায়ুন আহমেদ কি চেয়েছিলেন। লেখা আছে বলতে, হুমায়ুন আহমেদের নিজের লেখা বই বল পয়েন্ট, আমার পেজ নাম্বারটাও এতদিন মনে ছিল, খুব সম্ভবত 21 নাম্বার পাতায় লেখা আছে যে কল্পনায় দেখছি নুহাসপল্লীর সবুজ ঘাসের ভেতর শ্বেত পাথরের ধবধবে কবর, ধবধবে সাদা কবর। হুমায়ুন আহমেদ সবসময় সেখানে শায়িত হয়েছিলেন, সেটা হুমায়ুন আহমেদের সাথে পরিবারের যাদের সবসময় যোগাযোগ ছিল তারা সবাই জানে। কনফিউশন কেন অ্যারাইজ করলো, এই প্রশ্নটা আসলে আমার না। আমার প্রশ্ন, কনফিউশন কেন অ্যারাইজ করানো হলো। রাইট। একেবারে বর্তমান সময়ে চলে আসছি, মানে খুব বোকার মতোই প্রশ্নটা করতে চাই, বাট আপনাকে নিশ্চয়ই ফেস করতে হয় আপনার পরিবার মহলে বা অন্যান্য জায়গাতেই। একটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ, এই যে বললাম প্রথমে যে ইন্ট্রোটা দিয়েছিলাম যে হুমায়ুন আহমেদের নামটা যখন চলে আসে এখন, তখন হুমায়ুন আহমেদের পক্ষে বলার মতো প্রথম মানুষটাই হচ্ছেন এখন আপনি। এটা কি সারাটা জীবন নিজের জায়গাটাতে রাখতে চান, নাকি আপনারও তো একটা চিন্তা, আমি জানি না, প্রশ্ন ভেরি অড কোয়েশ্চেন, আমি বলেই নিচ্ছি, যে কখনো চিন্তা হয় যে না আমার এই বয়সে বা সব কিছু মিলিয়েই সেকেন্ড থট যেটার ব্যাপার? আমার এই বয়সে বলতে আসলে আমার কাছে, আমি সবসময় আমার যেই বয়সে যা করবার কথা ভাবিনি তাই করেছি, বা সাধারণ মানুষ যেভাবে ভাবে সেভাবে ভাবিনি। আমি সবসময় অন্যদের বাইরেই ভেবেছি। আমার জায়গায় একটা মেয়ে হয়তো বা যেভাবে ভাবতো, আমি আমার মতো করে ভেবেছি, আমি আমার মতো করেই সবসময় ভাববো। সো এখানে আসলে কে কী ভাবলো না ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। ওকে, এই জায়গাতে অন্তত লাইফে কোনো ওয়ার্ড থাকে না, বিকজ লাইফ ইজ ট্রুলি আনপ্রেডিক্টেবল। সো হুমায়ুন আহমেদ তো আমাদের কাছে একটা মানে স্বর্গদূতের মতো, পাঠ্য জগতে বলি, মননশীলতা তৈরির জগতে বলি। আপনার কাছে যদি, আপনার কথা দিয়েই শেষ করতে চাই, আজকের এই দিনে যদি আপনি হুমায়ুন আহমেদকে যদি ব্যাখ্যা করেন সব কিছু মিলে। আমি হুমায়ুন আহমেদের একজন ভক্ত পাঠক হিসেবে। আমি হুমায়ুন আহমেদের নাটকে সাধারণ জীবনের মধ্যে হঠাৎ হঠাৎ কিছু উইট আসে, সেই সুপার উইটি হুমায়ুন আহমেদের সেই মোমেন্টগুলোর ভক্ত। সিচুয়েশনাল কমেডি বলে যে একটা বিষয় আছে, সেটা হুমায়ুন আহমেদ এত চমৎকার করে তার নাটকে আনতে পারতো। আমি সেই হুমায়ুন আহমেদের কাজেরও একজন ভক্ত। পরিবারের মানুষ তো একদম সম্পূর্ণ আলাদা, তার বাইরে বলছি। আমি হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে কিছু মোমেন্ট উনি তৈরি করে গেছেন। আমি পুরো চলচ্চিত্রকে বাদ রেখে শুধু ওই মোমেন্টগুলোর কথা যদি বলি, আগুনের পরশমণিতে দোকানদার সালেহ আহমেদ সাহেব,
উনি জিন্নাহ সাহেবের ছবিটা, মোহাম্মদ আলী জিন্নার থুতু ছবিটা দিয়ে মুছছিল। ঝুলিয়ে রাখেন ওনার দোকানে সিচুয়েশনের জন্য, পারিপার্শ্বিকতার জন্য, ওটা থুতু দিয়ে গামছা দিয়ে মোছেন। আমি ওই সিচুয়েশনগুলোর ভক্ত। আর ব্যক্তি হুমায়ুন আহমেদের অনেক বড় ভক্ত। হুমায়ুন আহমেদ যত বড় লেখক ছিলেন তার চাইতে আরও অনেক বড় মনের মানুষ ছিলেন, এটা আমি সবসময় বলি। এবং আমি খুব সৌভাগ্যবান যে এরকম একজন বড় মনের মানুষের সঙ্গে আমি একটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়, তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় এবং আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা একসাথে কাটাতে পেরেছি। এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই জীবনটাকে সঙ্গে রেখে আমি এগিয়ে চলতে পারছি। হ্যাঁ, আপনি শুরুতে বলছিলেন যে হুমায়ুন আহমেদ বিষয়ে কোনো কথা বলতে হলেই প্রথম যার সাথে বলার কথা মনে আসে, এটা খুব দুঃখজনক। হুমায়ুন আহমেদের বিষয়ে কথা বলতে গেলে অনেকগুলো নাম আসা উচিত, শুধু আমার নাম আসা উচিত না। কিন্তু আমি সৌভাগ্যবান যে এখনও আমার নামটা আসে, কারণ আমি এখনও বলি, আমি এখনও হুমায়ুন আহমেদকে ধারণ করছি, আজীবন করব, হুমায়ুন আহমেদকে বহন করব আজীবন। হুমায়ুন আহমেদকে নিয়ে দেশের বাইরে প্রতিটি আয়োজন, প্রতিটি সৎ এবং সুন্দর আয়োজনে আমি থাকব। এটা আমার সৌভাগ্য এবং আমি এটি আমার নিজের কাছে দেয়া কথা। এই প্রশ্নটা করেই শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, যদি আমি প্রশ্নের উত্তরটা জানি তারপরে করা উচিত। বিবিসি আপনাকে একটা প্রশ্ন করেছিলেন যে যখন আপনারা বিয়ে করেছিলেন ওই সময়, ওই মোমেন্টে, যে এটা যদি সেকেন্ড টাইম সুযোগ থাকে এটাকে কি বলা যেতে পারে, রিক্যাপ করার বা এটাকে সংশোধন করার, আপনি এই কাজটাই করবেন কিনা? সেখানে আপনার অ্যান্সার ছিল ইয়েস। ঠিক আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেখানে যদি আপনাকে এই লাইফটাই আবার রিক্যাপ করার সুযোগ থাকে, যে লাইক আপনি হুমায়ুন আহমেদের প্রেমে পড়বেন বা হুমায়ুন আহমেদকে আপনি বিয়ে করবেন এবং তারপরে জীবনের এরকম একটা সময় আপনার আসবে, সব কিছু আপনার জানাশোনা, আপনি কি এটাকে চুজ করবেন? এটাকেই চুজ করব। 2-3টে জায়গায় আমি একটু কেয়ারফুল হব। যেমন হুমায়ুন আহমেদ 4 বছর একাকী জীবনযাপন করেছেন, 1999 থেকে 2003। আমার বিয়ে হয়েছে 2004, 3 বলা উচিত না, 2004 পর্যন্ত, 5 বছর অলমোস্ট। এই 5 বছর তাকে একা থাকতে দিব না। বিয়ের সিদ্ধান্তটা আরও আগেই নিব। পরবর্তীতে যদি আমাকে সেম জীবনযাপন করতে দেওয়া হয়, আমি 5টি বছর হুমায়ুন আহমেদ যে একা ছিল, তার যেই কষ্টের ভেতর দিয়ে গেছে, সেই কষ্টের ভেতরে আমার হাতে যদি আবার পিছনে যাবার উপায় থাকে, আমি 5 বছর তাকে একা থাকতে দেব না। আর 2011 সালে আমার মার চিকিৎসা করতে গিয়ে আকস্মিকভাবে তার ক্যান্সার ধরা পড়ে। অ্যাটলিস্ট ফিরে যাবার কোনো সুযোগ থাকলে এরকম কোনো সিচুয়েশন যেন না হয় তার জীবনে।